সালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু আইএমকে ফিনটেক স্কুল। আজকে আমরা আপনাদের সাথে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা, গতদিন বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটি সার্কুলার জারি করা হয়েছে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা। চলুন আমরা আগে নীতিমালাটি দেখি। বাংলাদেশ ব্যাংক গত 13 মার্চ 2025 তারিখের ডিপার্টমেন্ট অফ অফসেট সুপারভিশন, এই ডিপার্টমেন্টের সার্কুলার নাম্বার 1 অনুযায়ী বলছে শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা। আসলে তারা শেয়ারের বিপরীতে কোন কোন ব্যাংক কি মাত্রায় লভ্যাংশ ঘোষণা করতে পারবে তারই একটা নীতিমালা দিয়েছে। এবং তারা এই সার্কুলারে এও বলেছে 7 ফেব্রুয়ারি 2021 ডজ সার্কুলার 1 এবং 16 মার্চ 2021 ডজ সার্কুলার 7 অনুযায়ী শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণার নীতিমালা জারি করে, যা 2020 সাল হতে অদ্যাবধি কার্যকর রয়েছে। এই সার্কুলার হওয়ার পর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষ বলছে বা দেখা যাচ্ছে। এই নিউজ চ্যানেলে নিউজ হয়েছে যে 10%-এর বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলো দিতে পারবে না লভ্যাংশ। মানে 10%-এর বেশি যাদের খেলাপি ঋণ আছে তারা লভ্যাংশ দিতে পারবে না। এটা হচ্ছে হেডলাইন। কিন্তু সার্কুলারে এই ব্যাপারটা কোথায় আছে বা কোন বিষয়টা গুরুত্বপূর্ণ তা আমাদের একটু খতিয়ে দেখতে হবে। তাহলে চলুন আগে আমরা 2021 সালের 7 ফেব্রুয়ারির ডজ সার্কুলার 1টা একটু দেখে আসি। 7 ফেব্রুয়ারি 2021-এর ডজ সার্কুলার 1, সেখানে তারা কি বলেছিল? তাদের একটা বিষয় বলা ছিল যে যারা ন্যূনতম 15% বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, এর মধ্যে 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ, তারা সর্বোচ্চ 30% ডিভিডেন্ড দিতে পারবে, এর মধ্যে 15% নগদ দিতে পারবে। তারপর বলা ছিল যারা 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ ন্যূনতম 13.5% হতে অনূর্ধ্ব 15% পর্যন্ত মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, সে সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে তাদের সামর্থ্য অনুসারে 12.5% নগদ সহ মোট 25% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এছাড়া যে সকল ব্যাংক ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ ন্যূনতম 11.875% মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, সে সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে তাদের সামর্থ্য অনুসারে সর্বোচ্চ 7.5% নগদ সহ 15% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এছাড়া আরও বলা ছিল রিস্ক ওয়েটেড সম্পদের বিপরীতে যে সকল ব্যাংক 12.5% বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে পারবে, তারা 6% নগদ সহ মোট 12% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। তারপর বলা ছিল 11.875 হতে অনূর্ধ্ব 12.5% পর্যন্ত যারা মূলধন সংরক্ষণ করতে পারবে তারা সর্বোচ্চ 5% নগদ সহ 10% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এবং যারা 10.625% হতে অনূর্ধ্ব 11.875% পর্যন্ত মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে, তারা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে সর্বোচ্চ 5% স্টক ডিভিডেন্ড, খেয়াল করবেন দর্শক, সর্বোচ্চ 5% স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এরপর 16 মার্চ 2021 সালে ডিপার্টমেন্ট অফ অফসেট সুপারভিশন, এই ডিপার্টমেন্ট 7 নম্বর লেটার, সার্কুলার লেটার 7 জারি করে, যেখানে তারা 21 সালের প্রথম সার্কুলারের 2-এর কয়ের 1-এর প্রতিস্থাপন করে। সেটা কি? যারা 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ 15% বা তার বেশি মূলধন সংরক্ষণ করতে পারবে, তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ 17.5% নগদ সহ সর্বমোট 35% ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। দর্শক, এখানে একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা ব্যাংকের ক্যাপিটাল সংরক্ষণের উপর জোর দিয়ে তারা তাদের ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মূল কথা।
এখন আসেন, গত 13 মার্চ যেই সার্কুলারটি হয়েছে সেখানে বাংলাদেশ ব্যাংক কি বলতে চাচ্ছে। লভ্যাংশ বিতরণের জন্য অত্যাবশ্যকীয় পরিপালনীয় শর্তাবলী, ব্যাংক কোম্পানি আইন 1991 2023 পর্যন্ত সংশোধিত, এর ধারা 22 এবং ধারা 24 এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারিকৃত এতৎ সংক্রান্ত নির্দেশনা সমূহের যথাযথ পরিপালন নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে কেবলমাত্র বিবেচ্য পঞ্জিকা বর্ষের মুনাফা হতে নগদ লভ্যাংশ প্রদান করা যাবে। মানে যেই বৎসরের মুনাফা আপনি ঘোষণা করতেছেন সেই বৎসরের মুনাফা হতেই নগদ লভ্যাংশ দিতে হবে। পূর্ববর্তী বৎসরের কোনো কিছু থেকে আপনি এই বছর টানতে পারবেন না। পূর্বের পুঞ্জীভূত মুনাফা হতে কোনো নগদ লভ্যাংশ বিতরণ করা যাবে না। সিআরআর এসএলআর ঘাটতিজনিত আরোপিত দণ্ডসুদ ও জরিমানা অনাদায়ী থাকা যাবে না। ব্যাংকের শ্রেণীকৃত ঋণ ও বিনিয়োগের হার মোট ঋণ ও বিনিয়োগের সর্বোচ্চ 10% অধিক হবে না। এই বিষয়টাই এখানে বলতে চাচ্ছে যে 10% বেশি খেলাপি ঋণ থাকা ব্যাংকগুলো দিতে পারবে না লভ্যাংশ। ঋণ, বিনিয়োগ ও অন্যান্য সম্পদের বিপরীতে কোনো প্রকার সংস্থান ঘাটতি থাকা যাবে না। প্রভিশন সংরক্ষণ সহ অন্যান্য ব্যয় মেটানোর জন্য বাংলাদেশ ব্যাংক হতে কোনো প্রকার ডেফারাল সুবিধা গ্রহণ হলে প্রদত্ত ডেফারাল সুবিধা বহাল থাকা অবস্থায় কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা করা যাবে না। মানে আপনাকে সহজ কথায় স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আপনি ব্যবসা করবেন, সঠিকভাবে ব্যবসা করবেন, আপনাকে নিজের যোগ্যতায় আপনার ক্যাপিটাল সংরক্ষণ করতে হবে এবং সেই সংরক্ষণের বিপরীতে পার্সেন্টেজ অনুযায়ী যে আপনার যে অবস্থান সেই অবস্থান অনুযায়ী আপনি লভ্যাংশ ঘোষণা করতে পারবেন। কিন্তু ব্যাপারটা প্রচার হচ্ছে যে 10% বেশি খেলাপি ঋণ থাকলে তারা লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। কিন্তু ভিতরে বাংলাদেশ ব্যাংক আরো কি কি বলছে সেটা কিন্তু কোথাও কেউ বলছে না। এই ব্যাপারগুলো একটু নিজের জন্য নিজেকেই পড়ে জানতে হবে এবং বুঝতে হবে। এখন আসি বাংলাদেশ ব্যাংক আসলে কি করলো। বাংলাদেশ ব্যাংক 3 কতে বলছে যে সকল ব্যাংক 2.5% ক্যাপিটাল কনজারভেশন বাফার সহ ন্যূনতম 15% মূলধন সংরক্ষণ করতে সক্ষম হবে তাদের সামর্থ্য অনুযায়ী নগদ ও স্টক লভ্যাংশ বিতরণ করতে পারবে। তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও সর্বোচ্চ 50% হতে পারবে এবং লভ্যাংশ বিতরণ পরবর্তী মূলধন পর্যাপ্ততার হার কোনোভাবেই 13.5%-এর নিচে নামতে পারবে না। এ থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশ ব্যাংক ভালো ব্যাংকগুলোকে লভ্যাংশ দেওয়ার যে ব্যারিয়ার কমানো ছিল তাতে এরা আরেকটু সুযোগ পেল বর্ধিত লভ্যাংশ দেওয়ার। তারপর দেখেন বাংলাদেশ ব্যাংক 3 খতে কি বলছে, যে সকল ব্যাংক 12.5 থেকে 15% এর মধ্যে ক্যাপিটাল সংরক্ষণ করতে পারবে সক্ষম হবে তারা নগদ এবং স্টক লভ্যাংশ বিতরণ করতে পারবে। সর্বোচ্চ ডিভিডেন্ড পে আউট রেশিও হবে 40%। আর 3 গতে বলছে যে সকল ব্যাংক 12.5%-এর কম তবে ন্যূনতম রিজার্ভ ক্যাপিটাল 10%-এর বেশি হতে হবে সেই সকল ব্যাংক তাদের সামর্থ্য অনুসারে শুধুমাত্র স্টক ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে। এখন কথা হচ্ছে দর্শকবৃন্দ, আপনারাই চিন্তা করুন যে বাংলাদেশ ব্যাংক যে সকল ব্যাংকের অবস্থান ভালো থাকবে তাদের ডিভিডেন্ড ঘোষণা করার সুযোগ আরো বাড়িয়ে দিল নাকি কমিয়ে দিল, বা যদি কমিয়ে থাকে কাদের জন্য কমিয়ে দিল। বিষয়টা হচ্ছে আমরা যখন একটা ব্যাংকে একটা 1000 টাকা ডিপিএস করতে যাই তখন কম করে হলেও 25 থেকে 30টা ব্যাংকের খোঁজ নেই, এই ব্যাংকের রেট কত, ওই ব্যাংকের রেট কত। কিন্তু কয়জন আমানতকারী এটা চিন্তা করি যে এই ব্যাংকের অরিজিনাল অবস্থাটা কি, তার কাছে আমি টাকা জমা রাখছি কিন্তু সে আমাকে মেয়াদান্তে টাকাটা কি আসল টাকাটা কি দিতে পারবে? লাভ তো দূরের কথা। আবার এরকম অনেক ব্যাংক আছে যে তারা একটু কম সুদে হলেও মেয়াদান্তে আপনাকে আপনার সুদ সহ পুরো টাকাই ফেরত দিতে পারছে।
তাহলে আমরা একটা ডিপিএস করার সময় যে পরিমাণ খোঁজ খবর নেই, আমাদের নিজেদের কষ্টার্জিত অর্থের বিনিময়ে যখন আমরা স্টক মার্কেটে আসি, তখন আমরা কয়জন একটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করার সময় চিন্তা করি যে এই প্রতিষ্ঠানের কি অবস্থা, বা এই প্রতিষ্ঠান আদতে ভবিষ্যতে আমার মূলধন, আমি আমার ইনভেস্টেড ক্যাপিটাল ঠিকভাবে ফেরত পাবো, নাকি আমার ইনভেস্টেড ক্যাপিটাল সহই এই প্রতিষ্ঠান উইন্ড আপ হয়ে যাবে। দর্শকবৃন্দ, এতক্ষণ এই আলোচনার বিষয় থেকে আমরা এটা অন্ততপক্ষে বুঝতে পারছি যে এই মার্কেটে মানুষের কথায় না শুনে বা মানুষের কথায় ইনভেস্ট না করে নিজের জ্ঞান বুদ্ধিতে, নিজের বিচার বিবেচনায় ইনভেস্ট করতে হবে। দেখুন, যেই প্রতিষ্ঠান ভালোভাবে ব্যবসা করে এবং সে তার নিজের আমানতকারীর আমানতের খেয়ানত করছে না, বা তার আমানতকারীর ক্যাপিটালকে সে সংরক্ষণ করতে সক্ষম হচ্ছে, তারপরেই না সে তার মালিকের লভ্যাংশের দিকে নজর দিতে পারবে। এখন আমরা কম দামে একটা ব্যাংকের বা একটা প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করলাম, কিন্তু এই প্রতিষ্ঠান তার নিজের ক্যাপিটালেরই সংরক্ষণ করতে পারছে না, তাহলে সে আপনাকে বছরান্তে আপনার লভ্যাংশ কোথা থেকে দিবে, যে তার আমানতকারীর আমানতই ফেরত দিতে পারে না। এই বিষয়গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদেরকে এই মার্কেটে ইনভেস্টেড থাকতে হবে, এবং দেখতে হবে যে ফান্ডামেন্টালি ভালো যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানে আমরা ইনভেস্ট করলে সে সকল প্রতিষ্ঠান থেকে আমরা কি পেতে পারি, এবং যে সকল প্রতিষ্ঠান ফান্ডামেন্টালি ভালো থাকবে তাদের বাংলাদেশ ব্যাংকও তাদেরকে ডিভিডেন্ড দেওয়ার জন্য আরো বেশি সুযোগ করে দিচ্ছে। কিন্তু আমরা এটা না করে আমরা দেখছি যে কম দামে কি পাওয়া যাচ্ছে। ভাই, সবচেয়ে সহজ কথা হচ্ছে সস্তার ৩ অবস্থা। আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। কিন্তু জিনিস যেটা ভালো সেটা বুঝতে হলে আপনাকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। এবং আপনি যদি তা সহজেই জানতে চান, তাহলে YouTube এ প্রচুর লার্নিং চ্যানেল আছে, যেখান থেকে আপনি জানতে পারবেন, খুব সহজেই জানতে পারবেন এবং ফ্রিতে জানতে পারবেন। এছাড়া ইন্টারনেটে এই রিলেটেড প্রচুর বই আছে। সেই সকল বই ডাউনলোড করুন, ডাউনলোড করে পড়ুন। এবং আমাদের এই আলোচনা থেকে আমরা সহজেই যেটা জানতে পারছি বা বুঝতে পারছি যে এই মার্কেটে টেম্পারমেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই মার্কেটে গেমলিং করে এখন পর্যন্ত কেউ কিছু করতে পারে নাই। যদি ৳২ লাভ করে তো ৳১০ লস দেয়। তারপর মার্কেটে পুঁজি হারিয়ে বাজার থেকে বিদায় নেয়। অন্যের কথায় বা স্পেকুলেটিভ ট্রেডিং করে ধনী হওয়া নিয়ার টু ইম্পসিবল। আপনাকে ট্রেডিং করতে হোক আর ইনভেস্টিং করতে হোক, যাই করতে হোক না কেন, আপনাকে জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। ট্রেডিং না জেনে করার বিষয় নয়, বা ইনভেস্টিংও না জেনে করার বিষয় নয়। দুটো বিষয়ই জানার বিষয়। পাশাপাশি এটাও জানতে হবে যে মানি ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ ইনকামের চাইতে। তাইলে আপনাকে ফোকাস করতে হবে নলেজ ডেভেলপমেন্টে। দর্শকবৃন্দ, দয়া করে না শিখে আপনার কষ্টার্জিত অর্থ ইনভেস্ট করবেন না। আপনি ইনভেস্ট করুন, ভালো জায়গায় ইনভেস্ট করুন, আগে জানুন, তারপর ইনভেস্ট করুন। জানার জন্য আপনাকে পড়তে হবে। আর আপনি যদি সময় বাঁচিয়ে এবং গোছানো পদ্ধতিতে এই পুরো ব্যাপারটি শিখতে বা পড়তে চান, তাহলে আপনারা আমাদের এসেনশিয়ালস অফ স্টক ইনভেস্টিং অ্যান্ড ট্রেডিং এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। যদি আপনার একটি পজিটিভ মাইন্ডসেট থাকে লার্নিং এর ব্যাপারে, এবং আপনি যদি এই ব্যাপারে শিখতে প্রস্তুত থাকেন এবং সময় দিতে আগ্রহী থাকেন, এবং আপনি আপনার নিজের একটি উইনিং প্রসেস তৈরি করার জন্য এফোর্ট দিতে সক্ষম থাকেন, তাহলে আমরা বিশ্বাস করি আমরা আপনার সাকসেসফুল ইনভেস্ট এবং ট্রেড জার্নিতে সাহায্য করতে পারবো। ধন্যবাদ দর্শক। আল্লাহ হাফেজ।